আজকের এই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, কেননা আমাদের এইখানে এই অধ্যায়টি থেকে HTML থেকে একটি সৃজনশীল কিন্তু মাস্ট থাকবে পরীক্ষায়, একটি সৃজনশীল মাস্ট থাকবে। সুতরাং এই অধ্যায়টিকে তোমরা গুরুত্ব সহকারে শিখবে। আমি এই আজকের এই ক্লাসটির মাধ্যমে যতগুলো ট্যাগ আমাদের এই HTML করতে গেলে ব্যবহৃত হবে সেগুলো আজকে লিখে দিব, তোমরা নোট করে নিবা। আর এই ট্যাগগুলো একবার শিখে ফেললে আসলে এই অধ্যায়টা তোমার কাছে পানির মতো সহজ হবে। তো HTML এর পূর্ণরূপটি জেনে নিই। প্রথমে HTML এর পূর্ণরূপটি হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখো, এবার আমরা HTML ট্যাগ সমূহ দেখব। এই 15 থেকে 20টা ট্যাগ আমরা এখানে দেখব এবং তোমরা কি করবে, এগুলো খাতায় নোট করে রাখবে। এই 10-15টা ট্যাগের মাধ্যমেই কিন্তু এই সম্পূর্ণ অধ্যায়টি কভার করা যাবে, কারণ ঘুরে ফিরে কিন্তু এগুলাই আসবে। তো গুরুত্বপূর্ণ কিছু ট্যাগগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো, প্রথমেই ট্যাগ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই ট্যাগ হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, তাহলে এই যে এমটি ট্যাগের কথা বলতেছি, এমটি ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেই ট্যাগের শুরু আছে শেষ নাই। দেখো, এখানে প্রত্যেকটা ট্যাগ যে আমি লিখছি, বি দিয়ে শুরু করছি এবং এখানে স্ল্যাশ দিয়ে শেষ করছি, এখানে আই দিয়ে শুরু করছি, এখানে আই এর আগে একটা স্ল্যাশ দিয়ে শেষ করছি। তার মানে যেই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেটাকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ, এবং যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই সেটাকে আমরা বলবো এমটি ট্যাগ। ফর এক্সাম্পল, যেমন আমি এখানে লিখলাম একটা ট্যাগ যেমন বিআর। ঠিক আছে, বিআর ট্যাগের মাধ্যমে আমাদেরকে বোঝায় লাইন ব্রেক। তার মানে আমরা কম্পিউটারে ইন্টার স্পেস করলে একটা লাইন ব্রেক করে নিচের লাইনে চলে আসে না, ঠিক ওটাকেই বলতেছি আমরা লাইন ব্রেক। তো এই যে বিআর ট্যাগ, এই ট্যাগটা আমাদের একটা এমটি ট্যাগ। তো দেখো, এখানে আছে বর্ণনা। বর্ণনাটা কি আছে, যে অক্ষর মোটা করার জন্য। তো অক্ষর মোটা করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। ঠিক আছে, বি। তো এই বি এর পুনরূপ হচ্ছে বোল্ড। বোল্ড অর্থ মোটা করা। তো বি ট্যাগটা আমরা এখানে দিব, তারপরে এখানে ম্যাঙ্গো লিখলাম, বি ট্যাগ ক্লোজ করলাম। এইখানে কিন্তু ফলাফল হিসেবে ম্যাঙ্গো লেখাটা একটু বোল্ড হবে। ঠিক আছে, এই লেখাটা বোল্ড হবে। তো দেখো, এখানে আছে ইটালিক ফন্ট। তার মানে আমি যদি আমার লেখাগুলোকে ইটালিক করতে চাই, আমার লেখাগুলোকে যদি একটু বাঁকা টাইপের ইটালিক করতে চাই, তাহলে আমাকে এই ট্যাগটা ইউজ করা লাগবে, যেমন আই ট্যাগ। ঠিক আছে, তো আই এর পুনরূপ হবে হচ্ছে ইটালিক। এই ট্যাগটা দিয়ে শুরু করব, আর মাঝখানে কনটেক্সট, আমি কোন লেখাটাকে ইটালিক করব সেটা আমি বসাইলাম। আর তারপরে এই যে আইটা ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ করতে হলে স্ল্যাশ চিহ্ন দিয়ে ক্লোজ করব। তাহলে এই লেখাটা, এই ম্যাঙ্গো লেখাটা এই ফলাফল হিসেবে তোমার এরকম দেখাবে, বাঁকা টাইপের দেখাবে। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ একটা আন্ডারলাইন করার জন্য। আচ্ছা, কোন টেক্সটকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আমাদের এই ইউ ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই ইউ ট্যাগটা কি, ইউতে বোঝায় হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে, তো এই আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন এখানে ক্লোজ করলাম, আর এই দুইটার মাঝখানে আমি যা লিখবো ওইটার নিচে আন্ডারলাইন হবে। ঠিক আছে, তো এই দুইটা ট্যাগের মাঝখানে আমি লিখলাম ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোটা এইভাবে প্রদর্শন হবে ওয়েব পেজে, ম্যাঙ্গো লেখা থাকবে, তার নিচে আন্ডারলাইন হবে। তো দেখো, তারপরটা হচ্ছে লেখাকে ডিলিট করার জন্য। তো লেখাকে ডিলিট করার জন্য মানে লেখা, মানে যেই ফন্টটা থাকবে সেই ফন্টের উপর দিয়ে একটা দাগ থাকবে, ডিলিট থাকবে। তো এটার জন্য ডেল ট্যাগ ইউজ করব, ডিইএল, ডেল। ঠিক আছে, তো ডেল এর পুনরূপ হচ্ছে ডিলিট। তো এখানে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়, তাই ডেল। আর এই মাঝখানে কনটেক্সট আমি দিলাম হচ্ছে তোমার ম্যাঙ্গো, তারপর ডেল ট্যাগ ক্লোজ করলাম, শুরু করলাম, শেষ করলাম, মাঝখানে যা দিব ওইটাকেই আমরা ডেল হবে বা ডিলিট হবে। তো ম্যাঙ্গো লিখলাম, এখানে ফলাফল হিসেবে ম্যাঙ্গো লেখা থাকবে, তার উপর দিয়ে একটা দাগ যাবে, ক্রস চিহ্ন যাবে। তো দেখো, প্যারাগ্রাফ আকারে লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করব। পি এর পুনরূপ হচ্ছে প্যারাগ্রাফ। ধরো 4টা লাইন এখানে লিখলাম, 3টা লাইন, আবার ধরো একটু ফাঁকা রেখে আবার 2টা লাইন লিখবো, আবার নিচে 2টা লাইন লিখবো। এগুলাকে কিন্তু আমরা প্যারা বলি। ঠিক আছে, এগুলোকে কি বলি, প্যারা, প্যারা করে লেখা বলি। হ্যাঁ, তো এই প্যারা প্যারা করার জন্য, এই যে এতটুক এবং এতটুক, এই প্যারা প্যারা করে লেখার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে, তো দেখো, এখানে কিন্তু 5টি গুরুত্বপূর্ণ ট্যাগ আমি আলোচনা করেছি। তো এই 5টি গুরুত্বপূর্ণ ট্যাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, পরবর্তী ট্যাগগুলো আমরা দেখব। তো তার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই ট্যাগগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে, কারণ এইগুলো যদি তুমি প্রাথমিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক করার সময় বা আমাদের এই সৃজনশীল সমাধান করার সময় তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আচ্ছা, এবার খেয়াল করো, কখনো কখনো আমাদের কিন্তু ওয়েব পেজে আমরা কিন্তু এই ধরনের লেখা লিখতে হয় যে H2O, তাই না? H এর নিচে কিন্তু আমাদের 2 আছে, আর
ওটা কিন্তু স্বাভাবিক, এইচটা স্বাভাবিক, কিন্তু টুটা কিন্তু নিচে আছে। আবার কখনো কখনো এই যে 3 ইন্টু 10, আবার এই যে পাওয়ার কিন্তু 8, ঠিক আছে, 10 এর উপরে পাওয়ার 8, এই ধরনের লেখা কিন্তু আমাদের কখনো কখনো লেখার প্রয়োজন পড়ে সূত্র লিখতে গেলে বা এই ধরনের লেখা লিখতে গেলে। তখন আমাদের দুইটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট যে ট্যাগটি সেটা আমাদের কি করবে, নিচে লেখাবে। যেমন আমি লিখলাম প্রথমে এইচ, এই লেখাটা তো স্বাভাবিক তাই না, এই কারণে এইচটা আমি এখানে লিখবো। তারপরে লিখতে হবে টু, এই টুটা কি নিচে আছে না, এই নিচে লেখার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে সাব ট্যাগ। ঠিক আছে, এই যে এসইউবি সাব, হ্যাঁ, এই সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাব। ঠিক আছে, তো এই সাব ট্যাগটা আমরা লিখবো, এখানে সাবটা ক্লোজ করব। আর এই যে মাঝখানে দিছি কি, সাব ট্যাগের মাঝখানে দিছি কি এলিমেন্ট হিসেবে টু, এই টুটাই হচ্ছে আমাদের নিচে আসবে, এই এইচ এর নিচে আসবে। আর এই ওটা তো স্বাভাবিক, এই কারণে এই ওটা বা আমি বাইরে লিখে দিব। শুধুমাত্র খেয়াল রাখবা, যেই জিনিসটাকে তুমি নিচে নামাতে চাও, যে জিনিসটাকে নিচে লিখতে চাও, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে চাও, সেইটাকেই শুধু ওই ট্যাগের মাঝখানে রাখতে হবে। ঠিক আছে, আর বাকি সবকিছু এই ট্যাগের বাইরে থাকবে। তো খেয়াল করো, এবার হচ্ছে আমাদের 3 ইন্টু 10, এটার উপরে আছে কি পাওয়ার 8। ঠিক আছে, এই পাওয়ার আকারে লিখতে গেলে যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের সুপ ট্যাগ। ঠিক আছে, এই সুপের পুনরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। মূলত এই সুপার স্ক্রিপ্ট থেকে সংক্ষিপ্ত আকারে আমরা বলি যে সুপ। তো এই 3 ইন্টু 10 এটা তো স্বাভাবিকভাবে আছে তাই না, আর 10 এর উপরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা এই সুপ ট্যাগের ভেতরে লিখবো। দেখো, সুপ ট্যাগ শুরু করলাম, সুপ ট্যাগ শেষ করলাম, স্ল্যাশ চিহ্নের মাধ্যমে শেষ করলাম, আর এই দুইটার মাঝখানে যে এলিমেন্টটা লিখলাম সেটা হচ্ছে 8। তার মানে এই 3 ইন্টু 10, এই 10 এর পাওয়ার উপরে পাওয়ার হবে এই 8। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। তারপরে দেখো যে লাইন ব্রেক, তো এই এক লাইন নিচে নামানোর জন্য, এক লাইন ব্রেক করার জন্য আমরা যে ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর এটার পুনরূপ হচ্ছে ব্রেক, আর সংক্ষিপ্ত রূপে আমরা এটাকে লিখবো বিআর। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবা, এই যে মানে সংক্ষিপ্ত যে ফরম্যাট গুলা, যেমন ব্রেক ট্যাগের সংক্ষিপ্ত রূপ বিআর, তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবা, খাতা লিখে মুখস্থ করে রাখবা। এখানে কিন্তু অন্য কিছু ইউজ করলে এটা আসলে হবে না, আসবে না। তো ছবি স্থাপনের জন্য, ইমেজ স্থাপনের জন্য আমরা কি করব, একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি ইমেজ। ঠিক আছে, ইমেজের সংক্ষিপ্ত রূপ আমরা লিখবো যে আইএমজি ইমেজ। তো ইমেজ লিখলেই আমাদের লেখা লাগবে এসআরসি মানে সোর্স। ঠিক আছে, আইএমজি মানে ইমেজ আর এসআরসি মানে সোর্স। তো ইমেজ সোর্স এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ট্যাগ। তো ইমেজ লেখার পরে এসআরসি লিখবো, ইকুয়াল চিহ্ন দিব, সমান চিহ্ন, তারপরে ইনভার্টেড কমার মধ্যে আমরা যেই ছবিটি স্থাপন করতে চাই সেই ছবিটির ফাইলের যেই ফরম্যাটে সেভ করা আছে আমাদের মেমোরিতে, সেই ফাইলের নামটা আমরা এখানে দিব। যেমন আমাদের ফাইলটা সেভ করা আছে যে flower.jpg। ঠিক আছে, সেই নামটা আমরা এখানে দিয়ে দিব ইনভার্টেড কমার মধ্যে, তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিক সেট হয়ে যাবে, আমাদের একটা ফটো সেট হয়ে যাবে। আর খেয়াল করবা যে এই যে লাইন ব্রেক আর হচ্ছে ছবি স্থাপনের জন্য যে ট্যাগটি আমরা এখানে ব্যবহার করেছি, বিআর ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই দুইটা ট্যাগ কিন্তু আমাদের এমটি ট্যাগ। তো লিংক স্থাপন করার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে এ। ঠিক আছে, এ বলতে অ্যাঙ্কর ট্যাগ বোঝায়, আর এ ট্যাগ লিখলেই অ্যাট্রিবিউট দেওয়া লাগবে হেরেফ। এখানে হেরেফ বলতে বোঝায় হাইপারলিংক রেফারেন্স, এইচ তে হাইপারলিংক, আর আরইএফ রেফ তে বোঝায় রেফারেন্স। ঠিক আছে, তাহলে হাইপারলিংক এ, তারপরে দিব অ্যাট্রিবিউট যে হাইপারলিংক রেফারেন্স, দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমার মধ্যে যেই ওয়েবসাইটটিতে আমরা লিংকটা স্থাপন করতে যাব সেই লিংকের নামটা এখানে দিব। যেমন http, তারপরে হচ্ছে তোমার কোলন, দুইটা স্ল্যাশ, তারপরে আমরা ওই ঠিকানার নামটা দিব যেটা আমরা লিংকটা স্থাপন করতে চাই সেটা দিব। আর এখানে এ ট্যাগটা ক্লোজ করব। দেখো, এখানে শুরু করছিলাম এ ট্যাগটা, এখানে এ ট্যাগটা ক্লোজ করব। আর এই দুইটা ট্যাগের মাঝখানে যেই এলিমেন্টটা আমি লিখবো, এখানে যা কিছু লিখবো ওইটাই হচ্ছে লিংক হবে। ওইখানে ক্লিক করলে আমাদের ওই লিংকে, ওই পেজে নিয়ে যাবে। যেমন এখানে গুগল লিখছি, এখানে কিন্তু গুগল লেখাটা ফলাফল হিসেবে প্রদর্শিত হয়েছে। এই গুগলের উপর এখন আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে বা এই পেজটিতে আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ট্যাগগুলো বুঝতে পেরেছো। তো দেখো, পরবর্তী ট্যাগটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরি করতে আমাদের ওএল ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, ওএল এর পুনরূপ হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরিতে আমরা ব্যবহার করব ইউএল। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। তো তোমাদের একটু ক্লিয়ার করে দিই অর্ডার লিস্ট কোনগুলো। অর্ডার লিস্ট হইতে পারে তোমাদের যখন আমরা কোনো লিস্ট করি 1 2 3 4 এরকম দিয়ে, অথবা তোমার এ বি সি এরকম করে যখন লিস্ট করি, অথবা রোমান সংখ্যা 1 2 3 এরকম করে যখন কোনো লিস্ট করি, এই লিস্টগুলোকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, তো এই অর্ডার লিস্ট করার সময় আমরা যেই ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে এই যে ওএল। আর আনঅর্ডার লিস্ট কোনগুলোকে বলতেছি, যেমন মাঝে মধ্যে আমরা কিন্তু এইভাবে লিস্ট করি যে কোনো বৃত্ত আঁকি, অথবা কোনো স্টার চিহ্ন দেই,
অথবা তোমার কি লিখি যে স্কয়ার, এইরকম এইরকম স্কয়ার করে করে লিখি। হ্যাঁ, এই যে যেই তোমার লিস্ট করার যেই প্রক্রিয়া, এটাকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমাদের এই ধরনের লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব, এবং এই যে এই ধরনের ক্রমিক বাচক যেই লিস্টগুলো আছে 1 2 3 4 ABCD ছোট হাতের ABCD, এইগুলো তৈরি করার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আছে লিস্টের উপাদান। এবার আমরা লিস্ট তৈরি করার পরে লিস্টের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো লেখার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে এই যে এলআই ট্যাগ। ঠিক আছে, এলআই এর পুনরূপ হচ্ছে লিস্ট আইটেম। ঠিক আছে, মনে থাকবে লিস্ট আইটেম। লিস্ট আইটেম মানে হচ্ছে আমাদের প্রতিটা লিস্টের যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো লিখবো। আর টেবিল তৈরিতে আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে টেবিল ট্যাগ। দেখো স্পেলিং ভুল হওয়া যাবে না, ঠিক আছে, ভুল হলে কিন্তু আমাদের আসলে আসবে না, আউটপুটটি যথা অনুযায়ী আসবে না। তো দেখো এখানে টেবিল ট্যাগের জন্য আমরা টেবিল তৈরির জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। তারপর টেবিলের ক্যাপশন দিতে এই যে এখানে ক্যাপশন ট্যাগটা ব্যবহার করব। টেবিলের ক্যাপশন কি এটা আমি একটু বুঝাই দেই। সাপোজ এটা তো একটা টেবিল, তাই না? তো এই টেবিলের উপরে দেখো লেখা আছে যে HTML ট্যাগ সমূহ, এটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। ঠিক আছে, যখন কোনো টেবিলের উপরে কোনো একটা তথ্য দেয়া থাকে, হ্যাঁ, ওই টেবিলটা কোন সম্পর্কে, ওইটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। এই যে টেবিল তৈরি করছি, টেবিলের উপরে লেখা আছে HTML ট্যাগ, এটা আমাদের টেবিলের ক্যাপশন। আর এই যে টেবিলটা তৈরি করছি, টেবিলটা তৈরি করার জন্য এই টেবিল ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। তো দেখো টেবিলের সারি তৈরিতে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিআর ট্যাগ। ঠিক আছে, টিআর এটার পুনরূপ হচ্ছে টেবিল র। তারপর টেবিলের হেডিং তৈরিতে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিএইচ, এটার পুনরূপ হচ্ছে টেবিল হেডিং। ঠিক আছে, টেবিল হেডিং তৈরিতে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিএইচ। আর টেবিলের তথ্য লিখতে বা টেবিলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা লেখার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টেবিল ডেটা। আর তারপরে লেখাকে বড় ছোট করতে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এভাবে হেডিং 4 5 6 পর্যন্ত যাবে, 7 8 এগুলো নাই। ঠিক আছে, তো এই হেডিং 1 মানে লেখা একটু বড় দেখাবে, আর হেডিং 2 মানে তার থেকে একটু ছোট, হেডিং 3 মানে তার থেকে ছোট, এবং হেডিং 4 5 6 মানে তার থেকে তুলনামূলক আরো ছোট বোঝাবে। ঠিক আছে, অনেকে মনে করে টিভি হেডিং 6 মানে সব থেকে বড় লেখা, না, আসলে বিষয়টা হচ্ছে হেডিং 1 মানেই সব থেকে বড় লেখা, হেডিং 2 মানে তার থেকে একটু ছোট লেখা, হেডিং 3 মানে তার থেকে একটু ছোট লেখা, এইভাবে পর্যায়ক্রমিকভাবে হেডিং 6 পর্যন্ত আছে। তো বিষয়টা আমি এইখানে তোমাদেরকে একটু ক্লিয়ার করি যে এই যে টেবিল র, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে। দেখো আমি কিন্তু এখানে একটা অলরেডি টেবিলই তৈরি করে রাখছি, তাই না? এই টেবিলের মধ্যে র কোনগুলা অবশ্যই তোমরা জানবা। এই যে প্রত্যেকটা লাইন আমি তৈরি করছি, এই প্রত্যেকটা লাইনকে আমি কিন্তু এক একটা র বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল র। ঠিক আছে, এই প্রত্যেকটা লাইনকে এক একটা র বলতে পারি। আর এই যে এখানে বলছি টেবিল হেড, আসলে টেবিল হেডিংটা কোথায়? এই একটা টেবিলের সবার উপরে যেই লাইনটা থাকে ওইটাকে আমরা বলবো টেবিল হেড। ঠিক আছে, কারণ এই যে কাজের বিবরণ আর হচ্ছে ট্যাগ, এই লেখাগুলোকে আমরা লিখবো টেবিল হেডিং এর মধ্যে। ঠিক আছে, টেবিল হেডিং এর আওতায় লিখবো টেবিল হেড। আচ্ছা, তারপরে বলছি হচ্ছে টেবিল ডেটা। আচ্ছা, টেবিল ডেটা কোনগুলা? এই টেবিলটার মধ্যে টেবিল ডেটা কোনগুলা? এই যে প্রত্যেকটা সেলের মধ্যে যেই লেখা আছে না যে টেবিলের সারি তৈরি, হেডিং তৈরি, তারপর টিএইচটি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের টেবিল ডেটা। ঠিক আছে, এই টেবিল ডেটা, এই যে যেমন টেবিলের হেডিং তৈরিতে এই জিনিসগুলো হচ্ছে টেবিল ডেটা। খুব সহজে যদি বলি তাহলে মনে রাখবা যে টেবিল হেডিং বাদে নিচের যত কিছু আছে সবই হচ্ছে টেবিল ডেটা। ঠিক আছে, এই টেবিলের হেডটা বাদে নিচের যত কিছু আমি লিখবো সব হচ্ছে টেবিল ডেটার মধ্যে লিখবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 থেকে 20টি ট্যাগ। তোমাদের দায়িত্ব থাকবে এই ট্যাগগুলো সুন্দর করে খাতায় নোট করে মুখস্থ করে নেওয়া যে কোন কাজের জন্য কোন ট্যাগটা অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয়। এতে করে কি হবে, আমরা নেক্সট ক্লাস থেকে যে প্র্যাকটিস গুলো করবো তোমরা দেখার সাথে সাথে বুঝে ফেলবা। ঠিক আছে, এবং বোর্ড প্রশ্নগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।